তো আমরা যদি ক্যালোমিটার সারা কাজ করি তাহলে প্রথম হচ্ছে আমার প্রথম পানির ক্ষেত্রে মানে প্রথম পানির ক্ষেত্রে আমার কি হয়েছে যে তাপমাত্রাটা হচ্ছে আইডিয়াল সেলসিয়াস থেকে আমার কত হয়েছে মানে 3 ডিগ্রি সেলসিয়াস হয়েছে বা 57.35 হয়েছে এরকম একটা কিছু। তাহলে যদি এটা হয় তার মানে কি তাপমাত্রা কিন্তু প্রতিটা স্টেপে পরিবর্তন হয়েছে, ঠিক আছে। তাহলে ওই যদি তাপ বর্জন করেছে তাহলে আর কি এন্ট্রপির পরিবর্তনটা আমরা বের করবো। এন্ট্রপি পরিবর্তন হচ্ছে DS1 ধরলাম ইকুয়াল টু এখানে আমরা জানি mn or m1s ln T2/T1 T2/T1 মানে হচ্ছে গিয়ে তোমার আচ্ছা এটা T/T1 হবে আর কি, কারণ T1 থেকে কি গেছে টি এ গেছে, এটা তো তোমরা জানো। তাহলে এখানে কত আসবে যে 5 ইন্টু এটা আমরা জানি 4200 লন, এখানে টির মান হচ্ছে আমার 57, তাহলে ওখানে কেলভিন নিলে কত আসছে 330.5 আর এটা ছিল আমার 353 যেহেতু 80, ঠিক আছে। সো এই মানটা কত আসে, এই মানটা দেখি 5 ইন্টু 4200 ইন্টু লন বলতে পারবো হচ্ছে 330.5 ডিভাইডেড বাই 53, ঠিক আছে। সো এই মানটা আসবে হচ্ছে তোমার -83.089 জুল পার কেলভিন, ঠিক আছে। এটা হচ্ছে DS1। এটা কেন মাইনাস আসলো, কারণ হচ্ছে আমরা জানি এই 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটা কি করছে আমার তাপকে কিন্তু বর্জন করে দিচ্ছে আর কি, ঠিক আছে। আর এখানে তুমি দেখতে পারো এখানে কিন্তু 330টা ছোটো আর নিচেরটা কিন্তু বড় 353 আর কি, ঠিক আছে। সো এই জন্য আর কি অটো আর এই সূত্র তো আমরা জানি মাইনাস আসবেই, ঠিক আছে, কারণ সে কিন্তু তাপ ছেড়ে দিচ্ছে আর কি, তার মানে কি তার এন্ট্রপি কিন্তু কমে গেছে। অবশ্যই এটা বৈদ্যুতিক তাপ কিন্তু মাইনাসে আর কি হয়, ঠিক আছে, এটা তোমরা জানো। এখন দেখো দ্বিতীয় পানির ক্ষেত্রে আমরা জানি যে ওর তাপমাত্রা হয়েছে টি থেকে মানে T2 থেকে বেড়ে টি হয়েছে আর কি, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আমরা যদি DS2 হিসাব করি তাহলে m2s ln T ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে T2, ঠিক আছে। সো এখানে m2 হচ্ছে আমার 3 ইন্টু 4200 লন টির মান কত ছিল এখানে একই 330.5 ডিভাইড বাই তোমার এখানে কত 293, ঠিক আছে। সো এই মানটা কত আসে, এটা হচ্ছে 293 ছিল আর এখানে হচ্ছে 3 হবে, তাহলে মানটা আসছে তোমার এখানে প্রায় আসা হচ্ছে 2529 জুল পার কেলভিন, ঠিক আছে। এটা হচ্ছে DS2, এই মানটা প্লাস। দেখো এই মানটা কিন্তু ওর থেকে অনেক বেশি, মানে এটা কিন্তু অনেক বেশি আর কি ওর থেকে, ঠিক আছে। কেন এটা বেশি এটা কিন্তু তোমরা জানো, কারণ দেখো মানে এটার মানটা হচ্ছে বেশি হওয়ার কারণ কি, আচ্ছা একটু বলতেছি পরে। দেখো এখানে DS2টা প্লাস হচ্ছে, এটা তো কেন এটা বুঝতে পারছো, কারণ হচ্ছে আমার এই DS2টা কিন্তু তাপ শোষণ করছে, মানে শোষিত তাপ ছিল, ঠিক আছে। তার মানে DQ প্লাস দেখে এটা কিন্তু শুধু এটা কিন্তু এন্ট্রপি কিন্তু বাড়ছে, আমরা জানি তাপ শোষণ করলে কি এন্ট্রপি বৃদ্ধি পায় আর কি, ঠিক আছে। সো আর এখন দেখো আরেকটা জিনিস আমি বলি, এখানে এটা মাইনাসে কিন্তু মাইনাস, এটা মাইনাসে প্লাস, কারণ বর্জিতটা হচ্ছে আমার সাইডে দিতে আসছে, ওরটা কিন্তু মাইনাসে বা শোষিতটা কি আমার হচ্ছে মানে কি প্লাস আসছে, কারণ ও গ্রহণ করতেছে বা শোষণ করতেছে। এখন বিষয়টা হচ্ছে কি ওর থেকেও সবসময় বেশি হবে, ওর থেকেও সবসময় বেশি হবে কেন,
তুমি বলতে পারো যে এটা তো কমও হতে পারে, এটা বেশি হতে পারে, না এরকম হবে না, সবসময় আর কি শোষিত তাপটা বেশি হবে। কারণ আমরা জানি কি এইটা কিন্তু একটা মানে তুমি বলতে পারো যে এটাকে বলা হচ্ছে ওই যে আমরা যে পড়ছিলাম যে অপত্যগামী প্রক্রিয়া, এটা কিন্তু একটা অপত্যগামী প্রক্রিয়া। কারণ হচ্ছে আমরা দেখছি এখান থেকে ও কী করছে, দুইটাকে মিশাইছে, ও তাপমাত্রা ছাড়ছে, মানে ও তাপ ছাড়ছে, ও তাপ শোষণ করছে, মানে বেশি তাপমাত্রায় কম তাপমাত্রাকে তার প্রবাহ হচ্ছে, যার কারণে আমার কী হয়েছে এখানে অবশ্যই কী হবে, এটা একটা অপত্যগামী প্রক্রিয়া আমরা তো জানি। আর অপত্যগামী প্রক্রিয়া অবশ্যই আমার কি তোমার ইটা পজিটিভ, মানে ডিএসটা বা ডেল্টাসটা পজিটিভ, মানে তুমি বলতে পারো এন্ট্রপির পরিবর্তনটা অবশ্যই পজিটিভ বা এন্ট্রপি বৃদ্ধি পাবে। সুতরাং তুমি বলতে পারো ডেল্টা এস ইকুয়াল টু DS1 প্লাস DS2। তাহলে মানটা যদি বসে দিই, একটা ছিল হচ্ছে -83.089 প্লাস 25 9.911 এরকম কিছু। তাহলে এটা মানটা আসে প্লাস 81 তো 1 এরকম জুল পার কেলভিন। দেখো এটা কিন্তু পজিটিভ মান আসছে, ঠিক আছে। তার মানে আমরা কিন্তু জানি যে এটা কিন্তু একটা স্বতঃস্ফূর্ত ঘটনা বা এটা হচ্ছে অপত্যগামী একটা ঘটনা ঘটছে আর কি, বা এটা একমুখী বা একটা ন্যাচারাল ঘটনা আর কি, ঠিক আছে। সো এখানে অবশ্যই আমরা কিন্তু প্রমাণ করছিলাম যে অপত্যগামী প্রক্রিয়া কী হয়, আমার এন্ট্রপি সবসময় প্লাস আসে, ঠিক আছে। এন্ট্রপির পরিবর্তন কি সবসময় প্লাস আসে, মানে এন্ট্রপি সবসময় বৃদ্ধি পায় আর কি, ঠিক আছে। সো এটা আর কি বুঝতে পারলাম, কারণ বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রায় তাপ প্রবাহ হয়েছে, বা বেশি তাপমাত্রায় বস্তু তাপ ছেড়ে দিচ্ছে আর কম তাপমাত্রায় বস্তু কি তাপ গ্রহণ করবে, ঠিক আছে। একটা অপত্যগামী প্রক্রিয়া, সর্বদা এন্ট্রপি কি এখানে প্লাস আসবে, এটা মনে রাখো। যদি ভুল কমে তোমার এই মাইনাস চলে আসে এরকম কোনো ঘটনা, তাহলে বলবা তুমি ম্যাথটা ভুল করছো বা তোমার ক্যালকুলেশনে ভুল হয়েছে আর কি, ঠিক আছে। সো এটা মাথায় রাখবা যে একটা অপত্যগামী প্রক্রিয়ায় অবশ্যই কি হবে, আমার একটা অপত্যগামী প্রক্রিয়ায় অবশ্যই আমার কী হবে, মানে এন্ট্রপিটা কি বৃদ্ধি পাবে, ঠিক আছে। এন্ট্রপিটা অবশ্যই বৃদ্ধি পাবে, মানে মাইনাস মান থেকে পজিটিভ মানটা বেশি হবে, যার কারণে দুটাকে তুমি যোগ করে দেখতে পারো এরকম আর, ঠিক আছে। সো এইটাই হচ্ছে আমার মোট এন্ট্রপি পরিবর্তন আর কি, ঠিক আছে। সো বুঝতে পারছো যে কেন আমার এই DS2টা বেশি আইলো। আমি বলছি যে DS2টা অবশ্যই DS1 থেকে অনেক বেশি হবে এই কারণেই, ঠিক আছে। সো আশা করি এটাও বুঝতে পারছো। আমরা ক্যালোরিমিটারও কাজ করতাম, সেক্ষেত্রে আবার DS3 নিয়ে আমরা কাজ করতাম। সো সেক্ষেত্রে আর কি ডেল্টা এস হইতো ডেল্টা এস ইকুয়াল টু DS1 প্লাস DS2 প্লাস DS3, ঠিক আছে। সো এখানে এই মানটা কিন্তু আমার পজিটিভ আসতো, কারণ এটা স্টিল একটা অপ্রত্যাগামী প্রক্রিয়া আর কি, ঠিক আছে। কারণ এখানে বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রাকে তাপ প্রবাহ হয়েছে, বা এটা একমুখী বা এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া আর কি, ঠিক আছে। অপ্রত্যাগামী প্রক্রিয়া সর্বদা ডেল্টা এস পজিটিভ আর কি, ঠিক আছে। সো এই আমার মানে মোটামুটি যেগুলো টাইপ দিছি করাইছি এগুলো দিয়ে তোমরা সব ম্যাথেই করতে পারবা, এটা কোনো সমস্যা না। এখন ঝামেলাটা হলো তোমাদের কিছু HW আমি দিয়ে দিই, কারণ এই টাইপের ম্যাথগুলোর ভিতর থেকেই তোমার সব ধরনের মানে প্রশ্নগুলো আসে আর কি, ঠিক আছে। সো তোমরা একটু প্রশ্ন একটু কঠিন করলে আর কি এরকম দিবে, আর ইজি করলে আগরিগুলো দিবে। সো এগুলো সবই ইজি, আমার কাছে ইজি মনে হয়েছে। তবে একটু বের করে দেখো তোমরা নিজেরা ক্যালকুলেশনগুলো করে কীরকম আসে। আশা করি বইয়ের সব ম্যাথ পারবা। সো আমি কয়েকটা HW তোমাদের দিয়ে দিই, তোমরা পারলে একটু সলভ করে রাখো। এগুলো প্র্যাকটিস করলে আর কি তোমাদের মানে কী বলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না আর কি, ঠিক আছে। এই টাইপ থেকেই ঘুরে ফিরে দেয়। এখন এই HWটা দেখো একটু, এখানে 3টা পানি আছে, 3টা তরল। এই 3টা তরলের কিন্তু তোমার তাপমাত্রা ভিন্ন ভিন্ন দেখো, একটা 80, একটা 70, একটা 60, ঠিক আছে। সো এই 3টা তরলকে আমি ক্যালোরিমিটারে দিয়ে দিলাম আর কি। ক্যালোরিমিটার দিলে আর ক্যালোরিমিটারের তথ্য এখানে দেওয়া আছে, ডেটা যে ক্যালোরিমিটারের ভর দেওয়া আছে, আর কি আছে আপেক্ষিক তাপ দেওয়া আছে, ঠিক আছে। আর ক্যালোরিমিটার হচ্ছে কি আমার কক্ষ তাপমাত্রা বা 25 ডিগ্রি সেলসিয়াস আছে। তো এই 3টা পানিকে একসাথে এখানে যদি আমি দিয়ে দিই, তাহলে আমার এন্ট্রপি পরিবর্তন কী হবে দেখো। এখানে ও তাপটা মানে ওর ক্ষেত্রে হবে DS1, ওর ক্ষেত্রে DS2, ওর ক্ষেত্রে হবে DS3, আর ক্যালোরিমিটারের ক্ষেত্রে হবে কত DS4, ঠিক আছে। কারণ এখানে 3টা ডিএলএ 3টার যদি ঢালো পাশাপাশি ক্যালোমিটার আছে, সবগুলো মিলে একটা মিশ্রণের তাপমাত্রা দেবে, মানে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে। মানে 3টা তরল তাপ বর্জন করবে আর ক্যালোমিটার তাপ গ্রহণ করবে, মানে এরকম একটা অবস্থা, ঠিক আছে। সো এটা একটু বুঝে নিল যে তারপর মিশ্রণের আর কি তোমার তাপমাত্রা বের হলে তোমরা কিন্তু ওইখান থেকে DS1, DS2, DS3 ইজিলি বের করে ফেলতে পারো, DS4। সো এরপর সবগুলো আর কি যোগ করে দেবা। আচ্ছা এটা গেল, মানে ঘটনাটা এরকম দাঁড়াচ্ছে ও 80 ও 70 ও 60, ঠিক আছে। তার মানে 3টা কিন্তু তাপ
ও কিন্তু 3 জনে আর কি তাপটা বর্জন করবে। যখন তুমি মানে ওই সূত্র বসাইয়া দেখতে পারবা, মানে সূত্র যখন বসাবা তখন DS1 তারপর DS2 এরকম পজিটিভ নেগেটিভ মান যখন আসা শুরু করবে তখন বুঝতে পারবে যে কে তাপ বর্জন করতেছে আর কে তাপ শোষণ করতেছে, ঠিক আছে। কিন্তু এটা দেখলে মনে হয় যে 3টায় তাপ বর্জন করবে, ও তাপটা শোষণ করবে আর কি, ঠিক আছে। এই একটা গেল SW। এরপর আরেকটা দেখতে পারো, এই যে এরকম দেখো এখানে একটা ক্যালোরিমিটার আছে আর কি। ক্যালোরিমিটারের তোমার ভর দেওয়া আছে হচ্ছে তোমার 900 গ্রাম, আর এটার আপেক্ষিক তাপ দেওয়া আছে 130, ঠিক আছে। সো এরপর হচ্ছে তোমার এখানে কি করছে, মানে ক্যালোরিমিটারের মধ্যে কিছু গরম পানি রাখা আছে 80°C তাপমাত্রার। গরম পানির ভর হচ্ছে M1 = 5 কেজি, আর এটার তো আমরা জানি S1 = 4200 জুল পার কেজি পার কেলভিন। এখন দেখো যদি ক্যালোরিমিটারটা খালি থাকতো তাহলে এটার কিন্তু তোমার কী বলে তাপমাত্রা থাকতো হয়েছে কক্ষ তাপমাত্রায়, মানে 25 বা 30°C তাপমাত্রায়। কিন্তু ক্যালোরিমিটার যদি কিছু থাকে এটার মধ্যে তাহলে কিন্তু ক্যালোরিমিটারের তাপমাত্রা ওই জিনিসটা তাপমাত্রা সমান হয়, কারণ আমরা জানি ক্যালোরিমিটার কিন্তু ধাতুর তৈরি, সো সে খুব সহজেই আর কি তাপটা শোষণ করে ওই গরম পানির তাপমাত্রায় সমান হয়ে যায়। তার মানে ক্যালোরিমিটারের তাপমাত্রা এখানে 80°C ধরতে পারবা তুমি আর কি, ঠিক আছে। সো এটা একটু মনে রাখো, কারণ ক্যালোরিমিটার অবশ্যই তামা ধাতুর তৈরি হয় আর কি, ঠিক আছে। সো গরম পানি রাখা থাকলে ক্যালোরিমিটার তাপমাত্রা আমার কী হবে 80°C সমান হবে। সো আমি কী করলাম, কিছু বরফ নিয়ে আর কি, যে এখানে দেখো কিছু বরফ আছে, এই বরফ নিয়ে আর কি কী করলাম, বরফগুলোকে টিস্যু পেপারে মুছা আমি এখানে দিয়ে দিলাম আর কি, ঠিক আছে। মানে গরম পানির মধ্যে দিয়ে তারপরে দেখো বরফকে যদি আমি এখানে পানির ভিতরে দিই তাহলে কিন্তু বরফ ভাসতে থাকবে। সো আমি কী করলাম, একটা এটাকে বলা হচ্ছে মানে একটা নাড়ানি আর কি, একটা নাড়ানি বা এটাকে বলা হচ্ছে তোমার টারজানি দিয়ে কী করলাম যে এই বরফগুলোকে আর কি এখানে চুবাই রাখলাম পানির ভিতরে, ঠিক আছে। কারণ না হলে তো বরফটা আগে ভাসতে থাকবে আগে, ঠিক আছে। সো এখানে বরফের ভর দেওয়া আছে 180 গ্রাম, হ্যাঁ। এই যে বরফের দেওয়া আর 0°C তাপমাত্রার বরফ আর কি। সো চুবিয়ে রাখা হলে তাহলে এন্ট্রপি কী পরিবর্তন হবে এটা একটু বের করো। এখানে দেখবো বরফ এখানে তাপ শোষণ করতেছে, ক্যালোরিমিটারও একটা ঘটনা ঘটবে আর কি। সো সব মিলে তোমরা এখানে কী করবা, এন্ট্রপির কতটুকু পরিবর্তন হবে ওইটা বের করবা আর কি, ঠিক আছে। সো এটা গেল। এই আরেকটা SW দেখো, এটা খুবই সুন্দর। দেখো এখানে আমি কী করছি, একটা মোমবাতি দিয়ে মানে কিছু পানি বাষ্পে পরিণত করতেছি, আর এটা আমার ক্যালোরিমিটার আর কি, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার একটা নজম বা নজল যেটাই বলো। সো আমি কী করলাম, এটা হচ্ছে আমার মোটামুটি একটা ঠান্ডা পানি, মানে 20°C তাপমাত্রার পানি আর কি, 8 কেজি পানি আছে। আর এখানে আমার ক্যালোরিমিটারের ভর আর হচ্ছে গিয়ে আপেক্ষিক তাপ দেওয়া আছে। সো আমি কী করলাম যে এই পানিটা যে বাষ্পে পরিণত করতেছে এটাকে একটা নজমের মাধ্যমে দিয়ে মানে একটা পাইপের মাধ্যমে কী করলাম, এই মানে ঠান্ডা পানির ভিতরে মানে ডুবাই রাখছে আর কি, যাতে কইরা আমার এই বাষ্পটা যখন এখানে আসবে আসার সাথে সাথে এই ঠান্ডা পানিটা কী করে এই বাষ্পটাকে মানে কী করতে পারে, যাতে পানিতে পরিণত করে ফেলাইতে পারে, মানে বাষ্পটা এখানে এসে ঘনীভূত হয়ে আমার কি পানিতে পরিণত হয়ে যাবে আর কি, এরকম একটা অবস্থা, ঠিক আছে। সো এখানে বাষ্প আছে হচ্ছে 80 গ্রাম, মানে M2 দেওয়া আছে 80 গ্রাম, ঠিক আছে। মানে বিষয়টা এরকম দাঁড়াবে যে তোমার এই বাষ্পটা হচ্ছে এটার মধ্যে দিয়ে আসবে আর কি, ঠিক আছে। আইসা কী করবে, তোমার এখানে আসলে ও কী করবে, ঘনীভূত হয়ে মানে তাপটা ছেড়ে দিয়ে আর কি বাষ্পটা কী করবে, মানে মানে আসা মাত্রই কী করবে যে বা বাষ্পটা কি এখানে বের হওয়া মাত্রই আমার কী করবে, পানিতে তাপ বর্জন করে দিয়ে সে কিন্তু ঘনীভূত হয়ে পানিতে পরিণত হয়ে যাবে। মানে এখান দিয়ে আইসা কী করবে, ও তাপটা এখানে বর্জন করে দিয়ে এখানে কি হবে আমার, ও পানিতে পরিণত হয়ে যাবে। তবে এখানে আমি মানে খেয়াল রাখতে হবে আমি খুব কম পরিমাণ বাষ্প যদি আস্তে আস্তে আসে, যাতে সে ঘনীভূত হতে পারে বা ঠান্ডা পানিতে তাকে কী করতে পারে, বাষ্পকে পানিতে পরিণত করতে পারে আর কি, ঠিক আছে। অনেক বেশি পরিমাণে বাষ্প আসলে কিন্তু বুদবুদের মতো উঠে যাবে আর কি, ঠিক আছে। এই জন্য আমরা কী করছি যে অল্প অল্প পরিমাণ বাষ্পকে এখানে আনতেছি, ঠিক আছে। আয়না কী করতেছি, এখানে আসলে আমার পানিটা কী করতেছে, ও অল্প পরিমাণ বাষ্প এখানে আসার সাথে সাথে কী করতেছে, তাপটা নিয়ে নিতেছে ওর থেকে, মানে এই বাষ্প থেকে তাপটা নিয়ে নিলে কী হয়, আমার এই বাষ্পটা কি পানিতে পরিণত হয়ে যেতেছে আর কি, ঠিক আছে। অনেকে বলতে পারো যে এত বড় লাইন দেওয়ার কী আসছিল, ডিরেক্ট লাইন দিলে তো হতো। আসলে এখানে বাষ্পটা যে আসে এখানে এইভাবে আসলে কিন্তু খুব কম পরিমাণ বাষ্প আর কি এখান দিয়ে আর কি আসতে পারে, মানে একটু একটু করে আসলে কী করতে পারে, আমার ঠান্ডা পানিটা ওর থেকে তাপটা নিয়ে নিতে পারে, নিয়ে কী করে ওরা পানিতে পরিণত করে ফেলাইতে পারে আর কি, ঠিক আছে। এই জন্য আমরা এইরকম একটা নজমের মাধ্যমে আর কি বাষ্পটা এখানে আনতেছে আর কি, ঠিক আছে। সো এই জন্য আর কি ডিরেক্ট লাইন দিই না, মানে একটা স্প্রের মতো অবস্থা হয়েছে এখানে, ঠিক আছে।
আর একটা জিনিস তো জানো যে নজমটাকে এইভাবে উপরের দিকে আমরা কেন দিচ্ছি, কারণ এইভাবে না আসলে তো বাষ্পটা আসবে না, এটা পাইপের মাধ্যমে আর কি। ঠিক আছে, এই জন্য একটু উঁচা করে দিয়ে এরপরে এখানে আনছি আর কি। ঠিক আছে, সো বুঝতে পারছো আর কি। সো যখন আর কি পানিতে আর কি এটা মিশানো থাকবে তখন কিন্তু মানে এই পানিটাই কিন্তু ওর একটা টান দিবে, একটু টান দেওয়ার ফলে আস্তে আস্তে বাষ্পগুলো এখানে আসবে। ঠিক আছে, আসলে একটু একটু করে বাষ্প যখন এখান থেকে বের হবে তখন আমার কী করবে, পানিটা ওকে বাষ্পে পরিণত করে দেবে ওর থেকে, মানে পানিটা ওকে কী করবে, বাষ্পটাকে পানিতে পরিণত করে ফেলাবে, মানে ওর থেকে তাপ নিয়ে আর কি। ঠিক আছে, সো আর একটু একটু করে বাষ্প বের হবে, একটা টানের মতো কাজ করবে আর কি। ঠিক আছে, সো এরকম করে একটু একটু করে বাষ্প বের হবে আর পানির সাথে কী করবে, মানে মিশ্রিত করবো আর কি। ঠিক আছে, এরকম আসবে আর ও কি পানির সাথে মিশবে আর কি। ঠিক আছে, সো এখানে দেওয়া আছে যে বাষ্পটা আর কি এখানে মিশাইছে সেই বাষ্পের আর কি ভর দেওয়া আছে m=, দেওয়া আছে এইটা। ঠিক আছে, মনে রাখো তাহলে ইন্টারভেল পরিবর্তন কত হবে। সো এই কটা ম্যাথ তোমরা করে নিও, খুবই ভালো, মানে ভালো কোয়ালিটির ম্যাথ আর কি। এগুলো অ্যাডমিশন টেস্টেও আসে বিভিন্ন জায়গায়, তোমরা আসলে বুঝতে পারবে কী পরিমাণ বাষ্প কী পরিমাণ পানিতে পরিণত হচ্ছে, এইটাও মাথায় রাখবা। তারপরে তাপমাত্রা আর কি কীরকম দেখো পরিবর্তন হলে এটাও দেখবা আর কি। এখানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসছিল। সো এই পর্যন্তই আর কি, মোটামুটি ম্যাথগুলো করে রাখো। আর যদি তোমরা না করতে পারো তাহলে আমারে তোমরা জানাইও আর কি, বা নক দিও, তখন আমি আর কি করে দেবো, না সমস্যা নেই। আর আরেকটা বিষয় হচ্ছে তোমাদের চ্যাপ্টারটা কিন্তু আজকে অফিসিয়ালি শেষ। এই চ্যাপ্টারটা খুবই বড় একটা চ্যাপ্টার ছিল, মানে সেকেন্ড পার্টের তুমি বলতে পারো সবচেয়ে বড় একটা অধ্যায় এটা, না চতুর্থ অধ্যায় অনেক বড়। ওইখানে চ্যাপ্টার 4ও বড়, 2, 3 বড়, কিন্তু আমার মতে এইটা আর কি আমার সবচেয়ে পছন্দের চ্যাপ্টার হচ্ছে এইটা, মানে কি বলে তোমার তাপগতিবিদ্যাটা, কারণ এখানে অনেক প্র্যাকটিক্যাল জিনিস শেখা যায়। আমার কাছে খুব ভালো, একটা ইউনিক একটা চ্যাপ্টার। যেমন তুমি বাকিগুলো চ্যাপ্টার সব তড়িৎ আর চুম্বক সাথে রিলেটেড, যেমন চ্যাপ্টার 1 পড়বা, চ্যাপ্টার 2 হচ্ছে তড়িৎ, তারপর হচ্ছে চলতড়িৎ, তারপর চ্যাপ্টার 4 হচ্ছে চুম্বকের সাথে রিলেটেড, চ্যাপ্টার 5 দেখি তড়িৎ, চ্যাপ্টার 6 আলো নিয়ে কাজ করছে, চ্যাপ্টার 7 আলো নিয়ে কাজ করছে, তারপর চ্যাপ্টার 10 গিয়ে আবার তুমি তড়িৎ নিয়ে কাজ করবে, ওইখানে সেমিকন্ডাক্টর আছে আর কি। তার মডার্ন ফিজিক্সের তড়িতের কিছু বিষয় আছে আর কি। ঠিক আছে, তার মানে সেকেন্ড পার্ট পুরোটাই ধরো তড়িৎ আর চুম্বক নিয়ে আর কি ঘটনাগুলো ঘটে আর কি। ঠিক আছে, সো এই গেল অবস্থা। সো এইটা একটা ইউনিক চ্যাপ্টার, মানে চ্যাপ্টার কী বলে, চ্যাপ্টার 1টা মানে থার্মোডাইনামিক্সটা। সো এটা কিন্তু আমি তোমাদের পুরো ডিটেলস দেখাইছি, মোটামুটি এখানে প্রায় 40টার কাছাকাছি ক্লাস আছে। সো আমার মানে কথা থিওরি অনেক বেশি আমি জানি, তোমরা 2x টাইনা দেখো যদি দরকার হয়। সো তোমাদের চ্যাপ্টারটা অফিসিয়ালি শেষ। আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবে। আশা করি তোমরা অ্যাডমিশন টেস্ট প্লাস হচ্ছে এইচএসসি সব কিছু এই টপিকের উপরে কাভার দিতে পারবা আর কি। সো তোমরা যারা একটু অ্যাডভান্স স্টুডেন্ট ওরা তোমরা কী করবা, তোমাদের বই মানে কিছু তো পুরাতন বই কিনবা, ধরো ইশাক স্যার বা শান্ত তপন স্যারের পুরাতন বই, তোফাজুল স্যারের পুরাতন বই, এখান থেকে প্র্যাকটিস করতে পারো। পাশাপাশি উদ্ভাস থেকে কিছু বই আই নাও, এখান থেকে প্র্যাকটিস করতে পারো আর কি। অ্যাডমিশন প্লাস হচ্ছে তোমার এইচএসসি দুইটা একসাথে প্রিপারেশন নিতে পারো, সমস্যা নাই আর কি। কারণ অনেকে দেখা যায় আগে তোমার এইচএসসি কমপ্লিট করে পরে গিয়ে অ্যাডমিশনের পড়া পড়ে। সো ওই ক্ষেত্রে দেখা যায় হচ্ছে তোমার মানে তোমরা কিন্তু পিছিয়ে থাকবা আর কি। কিছু কিছু অ্যাডভান্স স্টুডেন্ট আছে যারা দুইটা একসাথে প্রিপারেশন নেয়। আর আমার এইখানে যে পড়া এগুলা ইনশাল্লাহ এইভাবে তোমরা যদি সম্পূর্ণ 100% বুঝে থাকো, আশা করি তোমরা অ্যাডমিশনের মানে 80% সমস্যা নিজেরাই সলভ করতে পারবা। অ্যাডমিশনটা আসলে সমস্যা মানে কোথায় হয়, যখন দেখা যায় যে এমন এমন কোয়েশ্চেন থাকে যেখানে পোলাপান আর কি এইচএসসি প্রিপারেশন এগুলো সলভ করতে পারে না। কিন্তু দেখা যায় যে এই আমি যেভাবে পড়াইতেছি আর কি, বা যেভাবে আর কি মানে তোমরা শিখতেছো, আশা করি এইভাবে পড়লে তোমরা অ্যাডমিশন প্লাস এসে দুইটাই কাভার করে ফেলতে পারো একসাথে। ঠিক আছে, সো এই চ্যাপ্টার শেষ। সো আমি নেক্সট ক্লাসে বা মানে পরে যখন ক্লাস নেব তখন চেষ্টা করবো ম্যাথ ফার্স্ট পেপারটা একটু টাচ দিতে, সরলরেখা পড়াবো ওখানে। সো ওইটা একটু দেখে নিও, ওইটাও অনেক বড় চ্যাপ্টার, খুব ডিটেলসে পড়াবো আশা করি। এরপর আস্তে আস্তে সবগুলো চ্যাপ্টার শেষ করবো ইনশাল্লাহ। আজকে আজ এই পর্যন্ত থাক।